বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি জন ডান এর বিখ্যাত একটি কবিতা এ ভ্যালেন্ডিকশন ফরবিডিং ওয়ার্নিং এই কবিতাটি নিয়ে আমি আলোচনা করব। এই কবিতার প্রতিটি স্ট্যানজার লাইন বাই লাইন বাংলা এবং প্রতিটি স্ট্যানজার হিডেন মিনিং বিস্তারিত আকারে আমি আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের এই কবিতা সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। এবং এখান থেকে যত ধরনের কোশ্চেন হবে সকল কোশ্চেন সমাধান করতে পারবেন। তো কবিতাটি শুরু করার পূর্বে আমরা জন ডান সম্পর্কে একটু জেনে নেই। জন ডান 1572 সালে লন্ডনের একটি ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ। জন ডান ছিলেন একজন মেটাফিজিক্যাল পোয়েট। আমরা জানি মেটাফিজিক্যাল পোয়েট তাদেরকেই বলা হয় যারা তাদের কবিতার মাধ্যমে বিভিন্ন জটিল উপমা অর্থাৎ কনসিট, পার্থিক, প্রেমের যে মিলন এই ধরনের কবিতা লেখে, অথবা কোনো আবেগমূলক কবিতা লেখে, অথবা প্রেম সম্পর্কে কবিতা লেখে, মৃত্যু সম্পর্কে কবিতা লেখে। এই ধরনের কবিতা যারা লেখে তাদেরকে মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়। আর জন ডান হয়েছিল মেটাফিজিক্যাল পোয়েটটির জনক, মেটাফিজিক্যাল পোয়েটের জনক বলা হয়, ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট। তো জন ডান তিনি তার প্রেমিকা, আমরা প্রেমিকাও বলতে পারি অথবা তার ওয়াইফও বলতে পারি, অ্যানিমোর, সেই অ্যানিমোরের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তিনি এই কবিতাটি লেখেন। তো জন ডান মৃত্যুবরণ করেন 1631 সালে। আপনারা এই দুটি সাল অবশ্যই মনে রাখবেন। তারা জন ডান জন্মগ্রহণ করেন 1672 সাল এবং মৃত্যুবরণ করেন 1631 সালে। তো এখন আমি এই কবিতার প্রত্যেকটা স্ট্যানজার লাইন বাই লাইন বাংলা অর্থ সহ আপনাদেরকে বুঝিয়ে দেব এবং প্রত্যেকটা স্ট্যানজার শেষে ওই স্ট্যানজায় কী বোঝাতে চেয়েছেন কবি সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন এখানে কবিতার শুরুতেই কবি বলেছেন, অ্যাজ ভার্চুয়াস মেন পাস মেলিডি অ্যাওয়ে। ভালো মানুষেরা যেমন খুবই শান্তভাবে মারা যায়, অ্যান্ড উইসপার টু দেয়ার সোল টু গো, ঠিক যেন তারা তাদের আত্মাকে চুপচাপ চলে যেতে বলে। হোয়াইলস্ট সাম অফ দেয়ার স্যাড ফ্রেন্ডস ডু সে, আর পাশে থাকা দুঃখিত বন্ধুরা বলে, দ্য ব্রেড গ্রোস নাও অ্যান্ড সাম সে নো, আর পাশে থাকার বন্ধু বলে এখন তার শেষ নিঃশ্বাস বন্ধ হয়েছে, আবার কেউ বলে না এখনো না। তো এই হলো প্রথম স্ট্যানজা। তো প্রথম স্ট্যানজায় মূলত কবি বলতে চেয়েছেন যে সৎ ও ধার্মিক মানুষেরা মৃত্যুর সময় শান্তভাবে যেমন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অথবা চারপাশের মানুষ যারা থাকে তারা বুঝতেও পারে না কিভাবে সে তার আত্মাটি চলে গেল, মানে কিভাবে সে মৃত্যুবরণ করলো। আবার কেউ কেউ মনে করে মানুষটি কি মারা গেছে, বা কেউ মনে করতে পারে যে মানুষটি মারা গেছে, অথবা কেউ কেউ ভাবে এখনও বেঁচে আছে। তো এখানে মূলত কবি বোঝাতে চেয়েছেন প্রেমিক ও প্রেমিকার বিচ্ছেদকে মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন। এই জায়গায় প্রেমিক এবং প্রেমিকার সম্পর্ক বিচ্ছেদকে তিনি একজন গুড ম্যানের যে মৃত্যু হয় সেই মৃত্যুর সাথে তুলনা করেছেন। যেমন সৎ মানুষের মৃত্যু ও নীরব শান্ত হয়, সৎ মানুষের মৃত্যু যেমন নীরব হয় এবং শান্ত হয়, আশেপাশে মানুষ বুঝতে পারে না, ঠিক তেমনইভাবে তাদের বিচ্ছেদটা হওয়া উচিত। তো এরপর আমরা দ্বিতীয় স্ট্যানজা বোঝার চেষ্টা করব এখানে কবি কি বোঝাতে চেয়েছে। তো স্ট্যানজা 2, প্রথমে এখানে কবি বলেছে যে সো লেট আস মেল্ট
অ্যান্ড মেক্স নো নয়েজ। তাই আমাদেরও আলাদা হতে হবে নিঃসন্দেহে, গলে যাওয়ার মতো। নো টিয়ার ফ্লাডস, নো সাইজ টেম্পেস্ট মুভ। না কোনো কান্নার বন্যা, না কোনো দীর্ঘ নিঃশ্বাসে জ্বর হবে। ওয়ার প্রফেনশন অফ আওয়ার জয়। আমাদের ভালোবাসার কান্না বা দীর্ঘ নিঃশ্বাসের মাধ্যমে প্রকাশ করা অর্থ হচ্ছে আমাদের ভালোবাসাকে অপমান করা। টু টেল দ্য লেডি আওয়ার লাভ। সাধারণ মানুষের সামনে আমাদের গভীর ভালোবাসা দেখানো উচিত নয়। এই বলে দ্বিতীয় স্ট্যান্জা শেষ হয়। আর এখানে দ্বিতীয় স্ট্যান্জায় কবি বোঝাতে চেয়েছেন, এখানে কবি দ্বিতীয় স্ট্যান্জায় বলতে চাচ্ছে বা বোঝাতে চাচ্ছে যে তাদের বিচ্ছেদটা এমনভাবে হওয়া উচিত, মানে যেমন ভালো মানুষ মারা গেলে কেউ বুঝতে পারে না, সেরকমভাবে তাদের বিচ্ছেদ হওয়া উচিত। এবং এখানে তিনি আরও বলতে চাচ্ছে তিনি বলতে চাচ্ছে যে আমাদের এমনভাবে বিচ্ছেদ ঘটুক যেমন কোনো কান্নার বন্যা বা দীর্ঘ নিঃশ্বাসের ঝড় তোলা নয়। মানে তাদের বিচ্ছেদের ভিতর কোনো কান্না থাকবে না, দীর্ঘ নিঃশ্বাসের ঝড় থাকবে না। আমাদের ভালোবাসা সাধারণত মানুষের সামনে প্রকাশ করা মানে একে অপবিত্র করা। এরকমভাবে কবি বলতে চেয়েছেন যে তাদের ভালোবাসাকে মানুষের সামনে প্রকাশ করলে সেটা হবে অপবিত্র করা হবে। এবং এখানে মূলত তার প্রেমকে বোঝাতে চেয়েছেন যে তাদের প্রেম হচ্ছিল একটি পবিত্র এবং আধ্যাত্মিক, তাই তাদের প্রেমকে সবার সামনে প্রদর্শন করা উচিত নয়। এরপর স্ট্যান্জা 3। স্ট্যান্জা 3-তে প্রথমে আমি প্রত্যেকটি লাইনের বাংলা অর্থ বলবো, তারপর আমি এর হিডেন মিনিংগুলো বলার চেষ্টা করব। তো স্ট্যান্জা 3-তে প্রথমেই বলছে যে মুভিং অফ দি আর্থ বিনস হার্মস অ্যান্ড ফেয়ার্স। পৃথিবীর কাঁপলে মানুষ ভয় পায়, মানে পৃথিবী কাঁপলে মানুষ ভয় পায়। এখানে কাঁপলে বলতে বোঝানো হচ্ছে পৃথিবীতে যদি ভূমিকম্পন হয় তাহলে মানুষ ভয় পায় আর ক্ষতি হয়। মেন রিকন হোয়াট ইট ডিড অ্যান্ড মিন্ট। মানুষ বোঝার চেষ্টা করে কি হলো আর কেন হলো। বার্ড টিপিডেশন অফ দ্য স্পিয়ার্স। কিন্তু মহাকাশের গ্রহগুলো বড় চলাচল, মানে মহাকাশের গ্রহগুলো ঠিকই চলাচল করতেছে, এরকম বোঝাচ্ছে। দো গ্রেটার ফার ইজ ইনোসেন্ট। তারা অনেক বড় হলেও শান্ত আর ক্ষতি করে না। মানে মহাকাশের যে গ্রহগুলো আছে এই গ্রহগুলো প্রতিনিয়ত চলাচল করতেছে, কিন্তু তারা অনেক বড়, কিন্তু বড় হওয়া সত্ত্বেও তারা কিন্তু ক্ষতি করে না। তো এই জায়গায় মূলত তৃতীয় স্ট্যান্জায় এখানে কবি যে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তা হলো, এখানে মূলত তাদের প্রেমটাকে এই মহাকাশের সাথে তুলনা করেছেন। কবি এখানে বলতে চাচ্ছেন যে তাদের প্রেমটা ঠিক মহাকাশের গ্রহগুলোর মতনই বড়, সেগুলো চলাচল করে কিন্তু সেরকম বড় ধরনের কোনো ক্ষতি করে না বা ক্ষতি সাধ্য করে না। কিন্তু কিছু প্রেম আছে যেগুলো তাদের বিচ্ছেদ ঘটলে ভূমিকম্পনের মতন ক্ষতির সম্মুখীন হতে হয়, মানে পুরো এলাকা কান্নাকাটি করে জানিয়ে দেয় যে তাদের বিচ্ছেদ ঘটেছে, এরকম বোঝাতে চেয়েছেন। তো এখানে মূলত কবি বলছে যে ভূমিকম্প হলে মানুষ আতঙ্কিত হয়, ক্ষতি হয়, সবাই তা টের পায়, কিন্তু গ্রহ নক্ষত্রের বিশাল কক্ষগুলো গতিবিধি ঘটে নীরব এবং নির্দোষভাবে, মানুষ টেরও পায় না। এখানে সাধারণত প্রেমিকদের বিচ্ছেদ ভূমিকম্পনের মতন হইচই তোলে, মানে সাধারণত প্রেমিকদের বিচ্ছেদ যে হয় সে বিচ্ছেদ ঘটলে ভূমিকম্পের মতনই হইচই তোলে, চারপাশে কান্নাকাটি বিভিন্ন ধরনের আহাজারি সৃষ্টি করে। কিন্তু তাদের যে প্রেম, কবি তার প্রেমিকার সাথে বা তার স্বামীর সাথে যে প্রেমটা আছে, তাদের যে প্রেম, সেই প্রেমটা হচ্ছিল আত্মাধিক প্রেম। আর এটি হচ্ছিল আকাশের গতির মতন, আকাশের যে গ্রহগুলো আছে সেই গ্রহের যে গতি আছে সেই গতির মতন নীরব, বিশাল এবং ক্ষতিহীন। তো
তো এরপর স্ট্যাঞ্জা 4, স্ট্যাঞ্জা 4-এ আমরা বোঝার চেষ্টা করব যেখানে মূলত কবি কি বোঝাতে চেয়েছে। তো প্রথমে আমরা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করব। তো প্রথম লাইনই ডাল স্যাবলেন্সনারি লাভার্স লাভ, সাধারণ প্রেমিকদের ভালোবাসা যা শুধু শরীরের উপর নির্ভর করে। হুজ সোল ইজ সিন্স ক্যান নট অ্যাডমিট, তাদের ভালোবাসা শরীরের অনুভূতির উপর নির্ভর করে বলে। অ্যাবসেন্স বিকজ ইট ডান রিমুভ, তারা দূরত্ব সহ্য করতে পারে না। দোজ থিংস হুইচ এলিমিনেটেড ইট, কারণ তাদের দূরত্ব সেই শারীরিক সুখ পেতে দেয় না যা তাদের ভালোবাসার মূল ভিত্তি। তো এখানে স্ট্যাঞ্জা 4-এ কবি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন যে এখানে মূলত কবি দুই ধরনের প্রেমকে তুলে ধরেছে। একটি হচ্ছিল সাধারণ প্রেম বা শারীরিক প্রেম, আর একটি হচ্ছে আত্মিক প্রেম, মানে আত্মা দিয়ে যে প্রেমটা করা হয়, হৃদয় দিয়ে যে প্রেমটা হয় সেই প্রেম। তো এখানে কবি বলতে চাইছি যে যেমন সাধারণ প্রেমিকদের যে সাধারণ প্রেমিক যারা আছে, যারা সাধারণত শারীরিক প্রেম যে যাদের বলা হয় যে শারীরিক প্রেম, তাদের শারীরিক প্রেমের যে অনুপস্থিতি সহ্য করতে পারে না। তারা যদি মানে তাদের সাধারণ প্রেমিকরা যদি দূরে কোথাও চলে যায় তাহলে তাদের দেখা যায় তাদের এক ধরনের বিচ্ছেদের মতন বিচ্ছেদ ঘটে যায়, এবং তাদের প্রেমটা হয়েছিল এখানে সাধারণ প্রেমটাকে বোঝাতে চেয়েছে যে সাধারণ প্রেমটা হচ্ছে শারীরিক প্রেমের মতন, যে শারীরিক প্রেম কিছু সময়ের জন্য থাকে, তাদের অল্প কিছু সময়ের জন্য তাদের প্রেমটা শারীরিক প্রেমটা থাকে, কিন্তু আধ্যাত্মিক প্রেম যেটা হৃদয়ের প্রেম এটা চিরকালই থেকে যায়। এখানে মূলত কবি যেটা বোঝাতে চেয়েছেন যে শারীরিক প্রেম অনুপস্থিতিতে সহ্য করতে পারে না, কিন্তু তাদের প্রেম যে আত্মিক এটা দেহের উপর নির্ভর করে না। তো এখানে মূলত এগুলো বলতে চাচ্ছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছিল যে সে তার প্রেমিকের কাছ থেকে দূরে কোথাও ঘুরতে যাবে, আর ঘুরতে যাওয়ার জন্য তার প্রেমিকের কাছ থেকে কিছু সময়ের জন্য তারা এই জন্যই তার প্রেমিককে উদ্দেশ্য করে এই কবিতাগুলো লিখেছে। এরপর স্ট্যাঞ্জা 5, স্ট্যাঞ্জা 5-এ মূলত এখানে প্রথম লাইনই বলছে যে বাট উই বি এ লাভ সো মাচ রিফাইন্ড, কিন্তু আমাদের ভালোবাসা অনেক বেশি বিশুদ্ধ এবং উঁচু স্তরের। দ্যাট আওয়ার সেলফস নোন নট হোয়াট ইট ইজ, এটুই গভীর যে আমরা নিজেরাও বুঝতে পারি না। ইন্টার অ্যাসুয়েট অফ দ্য মাইন্ড, আমাদের মন পরস্পরের সাথে গভীরভাবে জোড়া। কেয়ারলেস আইস লিপস অ্যান্ড হ্যান্ডস টু মিস, তাই চোখ ঠোঁট স্পর্শ না পেলেও আমরা চিন্তা করি না। তো এখানে স্ট্যাঞ্জা 5 এখানে কবি বোঝাতে চেয়েছেন, এই স্ট্যাঞ্জায় কবি বলছে 5 স্ট্যাঞ্জায় কবি বলছে যে তাদের প্রেমটা হচ্ছে হলো বিশুদ্ধ প্রেম, তাদের প্রেমটা হচ্ছে হলো বিশুদ্ধ প্রেম। আর এই বিশুদ্ধ প্রেম কখনো ঠোঁট কান কিংবা হাতের অনুপস্থিত বা শারীরিক যে প্রেম সেই প্রেম নিয়ে তারা সেই প্রেম নিয়ে চিন্তিত হয় না, কারণ বিশুদ্ধ প্রেম সবসময় আত্মাধিক প্রেম হয়, যেটা মন দিয়ে উপলব্ধি করা হয়। প্রেমিক যত দূরেই যায়, প্রেমিকা যত দূরেই থাকুক, তারপরেও তাদের প্রেমের ভিতরে কোনো ফাটল বা তাদের প্রেমের ভিতরে কোনো ধরনের বা কোনো সমস্যা ক্রিয়েট হয় না। তো এখানে মূলত কবি বলছে যে আমাদের প্রেম, কবি বলছে যে আমাদের প্রেম এতটাই পরিশুদ্ধ ও সূক্ষ্ম যে আমরা নিজেরাই তার প্রকৃতি পুরোটা বুঝতে পারি না, মানে তাদের যে প্রেমের গভীরতা সেই গভীরতা তারা বুঝতে পারে না। আমাদের প্রেম আত্মিক যোগাযোগের প্রতিষ্ঠিত, তাই চোখ ঠোঁট কিংবা হাতের স্পর্শ অনুপস্থিতি নিয়ে আমরা চিন্তিত নই। তো এখানে এরপরে স্ট্যাঞ্জা 6 এখন আমরা আলোচনা করব। তো স্ট্যাঞ্জা 6-এ বলা হয়েছে যে আওয়ার টু সোলস দেয়ারফোর হুইচ আর ওয়ান, তাই আমাদের দুই আত্মা আসলেই একটাই, মানে তাদের দুইটা আত্মা মূলত একটা।
though I must go, endure not yet, যদিও আমি দূরে চলে যাব, a brace bird and expansion, এটা ভাঙ্গন নয়, শুধু প্রসারিত হওয়া, like gold to ivory teenage bead, ঠিক যেমন সোনা পিটিয়ে পাতলা পাট বানানো যায়, তখন সোনা ভাঙ্গে না বরং প্রসারিত হয়। তো এখানে মূলত কবি বোঝাতে চেয়েছেন এই স্ট্যান্জায় যে তাদের যে দুটি আত্মা আছে, মূলত এই দুটি আত্মা একটাই আত্মা বা একটি মন, তাদের যে দুটি মন আছে, দুটি মন মিলে, দুটি হৃদয় মিলে একটি হৃদয়, একটি মন। তো যার কারণে সে বলছে যে আমরা যত দূরেই চলে যাই না কেন, আমাদের কখনো বিচ্ছেদ ঘটবে না, আমাদের কখনো ব্রেকআপ হবে না। যেমন এখানে তুলনা করছে গোল্ডের সাথে, তাদের প্রেমকে গোল্ডের সাথে তুলনা করছে, আটটাকে গোল্ডের সাথে তুলনা করছে। যেমন গোল্ড মানে সোনা, এই সোনাটাকে যখন পিটিয়ে পিটিয়ে পাতলা বানানো হয়, যতই পিটা হয় এটা কিন্তু পাতলা হয়ে যায়, কখনো এটা ভেঙে যায় না। ঠিক এরকম বলছে যে সোনা যেমন ভাঙে না বরং প্রসারিত হয়, ঠিক তেমনই তারা যত দূরেই যাক, মানে তারা যত দূরেই থাকুক প্রেমিক প্রেমিকা, তাদের প্রেম কখনো এরকম ঘুরে ভাঙবে না বা ব্রেকআপ হবে না, তাদের সম্পর্কে কোনো ঝামেলা ক্রিয়েট হবে না, তাদের সব প্রেম আরও কী হবে, প্রসারিত হবে, কারণ তাদের প্রেমটা হচ্ছিল আত্মাধিক প্রেম। তো আশা করি এই স্ট্যান্জা বুঝতে পারছেন। তো এরপর স্ট্যান্জা 7 এখন আমরা আলোচনা করব। এখানে বলেছে যে ইফ দে বি টু, দে আর টু সো, যদিও আমাদের আত্মা সত্যি দুই হয়, তবে তারা যেন অ্যাজ স্টিপ টুইস কম্পাস আর ট্রু, কম্পাসের দুই পা যা সব সময় জোড়া থাকে। মানে বলছে যদিও আমাদের আত্মা দুটি হয়, তারপরে সেটি হবে কি কম্পাসের মতন। যেমন কম্পাসের দুটি পা আছে, দুই পা, কিন্তু তাদের কিন্তু উপরের দিকে দুটি পা কিন্তু এক জায়গায় অ্যাটাচড করা, যোগ করা, ঠিক তাদের আত্মাটাও, তাদের প্রেমটাও ঠিক কম্পাসের মতন। এরপর বলছে দে সোল দে দ্য ফিক্স ফুট অ্যান্ড মেক্স নো শো, তোমার আত্মা হলো সেই স্থির পা যা নড়ে না, টু মুভ বাট ডট ইফ দে আদার ডু, কিন্তু অন্য পা নড়লেও এটা একটু নড়ে। তো এই স্ট্যান্জা 7 মূলত কবি যে বিষয়টি ফুটে তুলেছেন, এখানে বোঝাতে চেয়েছেন তা হলো মূলত এখানে তাদের প্রেমকে এই কম্পাসের সাথে কম্পেয়ার করছে, কম্পাসের সাথে তুলনা করেছে। তো এখানে মূলত কম্পাসকে, যেমন কম্পাসের দুটি পা থাকে, একটি পার সাথে রুল থাকে আর একটি পা স্থির আকারে থাকে, আর যেটার সাথে রুল থাকে সেই পাটা কিন্তু চারপাশে ঘোরে। ঠিক যেটার সাথে রুল থাকে সেই পাকে তুলনা করেছে জন ডান তার নিজের সাথে মানে প্রেমিক নিজের সাথে নিজেকে ওই যে রুলটা থাকে যে পার সাথে সেই পার সাথে তুলনা করেছে, আর যেটা স্থির আকারে থাকে সেটাকে তার প্রেমিকের সাথে তুলনা করেছে, যে তার প্রেমিক স্থির আকারে থাকবে আর তার প্রেমিকা স্থির আকারে থাকবে, কিন্তু প্রেমিক ওই রুল কম্পাসের মতন চারপাশে ঘুরবে, যত দূরে যে ঘুরুক কিন্তু তার যে ওই প্রেমিকা স্থির পা সেটা স্থির আকারেই থাকবে এবং তাদের ভিতর কোনো ব্রেকআপ ঘটবে না। তো এখানে মূলত এখানে কনসিট তৈরি করেছে, এখানে এই কম্পাস দিয়ে সে এক ধরনের একটা ধরনের কনসিট তৈরি করেছে কবি। তো এখানে মূলত কবি বোঝাতেছে যে প্রেমিক প্রেমিকা কম্পাসের দুই পায়ের মতন, একজন হচ্ছে স্থির আর অন্যজন হচ্ছে ঘুরলেও দুজন একে অপরের সঙ্গে যুক্ত থাকবে, তাদের কখনো ব্রেকআপ হবে না। তো এরপরে স্ট্যান্জা 8 বলা হয়েছে যে অ্যান্ড ডো ইট ইন দ্য সেন্টার সিট, যদিও স্থির পা মাঝখানে বসে থাকে, ইয়েট হোয়েন দ্য আদার পার্ট ডন্ট রুম, তবুও অন্য পা দূরে গেলেও এটা একটু হেলে পড়ে, ইট লেন্স অ্যান্ড হার্কনেস আফটার ইট, এটা তার দিকে হেলে পড়ে এবং তার পিছে যেতে চায়, অ্যান্ড গ্রোস ইরোস
অ্যাজ দ্য কামস হোম। আর যখন চলমান পা ঘুরে ফিরে আসে তখন স্থির পা আবারও সোজা হয়ে যায়। তো এই জায়গায় স্ট্যান্সা 8 এখানে কবি বোঝাতে চেয়েছেন, এখানে মূলত সেই কম্পাসের যে দুটি কাঁটা আছে তার ভিতর যে রুল কাঁটা থাকে, রুলের সাথে যে কাঁটাটা থাকে, সেই কাঁটাটা যদি সেই কম্পাসের সেই রুলের কাঁটাটা যদি একটু হেলে পড়ে তাহলে ওই স্থির কাঁটাটা তার সাথে একটু হেলে পড়ে। আর যখন সেই রুলের কাঁটাটি সোজা হয়ে দাঁড়ায় তখন স্থির কাঁটাটি সোজা হয়ে দাঁড়ায়। তো এখানে প্রেমিকার বোঝাতে চাইছেন যে প্রেমিক যখন হেলে পড়বে প্রেমিকাও তার সাথে একটু হেলে পড়বে। প্রেমিক যত দূরই যাক কিন্তু প্রেমিক তার সাথে একটু হেলে পড়বে, কিন্তু প্রেমিক যখন আবার প্রেমিকার কাছে চলে আসবে তখন প্রেমিকাও সোজা হয়ে দাঁড়াবে। তো এখানে মূলত তাদের বোঝাতে চেয়েছে যে তারা অত্যাধিক প্রেমের কখনো ব্রেকআপ হয় না, বরঞ্চ দূরে গেলে তাদের ভালোবাসা আরও গভীর হয় এবং কাছে আসলে আরও তাদের ভালোবাসা আরও বেড়ে যায় এবং তারা আসলে ঠিক কম্পাসের মতনই তাদের ভালোবাসা। তো এরপর স্ট্যান্সা 9। তো স্ট্যান্সা 9 এটি শেষ স্ট্যান্সা। তো এখানে কবি যে বিষয়টি ফুটিয়ে তুলেছেন তা হলো যে আমরা প্রথমে লাইন বাই লাইন পড়ব। যেমন সাজ উইল দাও বি টু মি হু মাস্ট। তুমি আমার জন্য কম্পাসের সেই স্থির পায়ের মতনই হবে। লাইক দি আদার ফুট অবিডিয়েটলি রান। আর আমি চলাফেরা করব সেই চলন্ত পার মতন। দে প্রাইমেটস মেক মি সার্কেল জাস্ট। তোমার স্থিরতা আমার চলার পর ঠিক রাখবে। অ্যান্ড মেক্স মি এন্ড হোয়ার আই বিগান। আর আমি আবার ফিরে আসব যেখানে থেকে শুরু করেছিলাম, অর্থাৎ তোমার কাছে। তো এই স্ট্যান্সায় এই লাস্ট স্ট্যান্সায় কবি বোঝাতে চেয়েছেন, তো এখানে মূলত কবি মানে প্রেমিক এখানে বোঝাতে চেয়েছেন যে প্রেমিক হলো সেই রুলার্স বা রুল কাটার সাথে যে রুল পা মানে চলন্ত পা, যেটাকে বলা হয় চলন্ত পা, সেই চলন্ত পা হচ্ছিল প্রেমিক। সে যত দিক দিয়ে ঘুরুক বা ঘুরে ফিরে সে কিন্তু আবার সেই স্থির পা বা সেই স্থির পায়ের কাছে চলে আসবে, মানে প্রেমিকের কাছে চলে আসবে। তো এখানে মূলত কবি বলছে যে সে যত দূর দিয়ে ঘুরুক না কেন তাদের ভালোবাসা কখনো কমতি হবে না, তাদের ভালোবাসা সবসময় সমান থাকবে। তো এখানে মূলত কবি এই স্ট্যান্সা দিয়েই মূলত এই কবিতাটি শেষ করেছেন। তো কবি এখানে বলতে চেয়েছেন যে তাদের প্রেম কম্পাসের মতন, তিনি দূরে গেলেও প্রেমিকার স্থির ভালোবাসা তাকে আবার ফিরিয়ে আনবে। মানে যে প্রেমিক যত দূরেই যাক কিন্তু প্রেমিকার যে সেই স্থির ভালোবাসা তাকে আবার সেই আগের জায়গায় ফিরে আনবে। তো এই বলে কবিতাটি শেষ হয়। তো আশা করি কবিতাটি বুঝতে পারছেন। তো এই কবিতার সামারি নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। আর আপনাদের যদি পিডিএফ প্রয়োজন হয় এই কবিতার সামারি এবং এই যে লাইন বাই লাইন কবিতার এবং এই কবিতার ইম্পর্টেন্ট কোশ্চেনের যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।